উত্তরবঙ্গের একেবারে শেষ প্রান্তে ছিল এক অতি প্রাচীন ঘন অরণ্য। কিছু বিশেষ কারণে স্থানীয় লোকেরা অরণ্যটিকে অভিশপ্ত অরণ্য বলে ডাকত। দিনের আলোয় সবকিছু শান্ত স্বাভাবিক থাকলেও সন্ধে নামার সঙ্গে সঙ্গে সেই অরণ্য যেন এক ভয়ঙ্কর রূপ ধারণ করত। অরণ্য যেন পরিণত হতো এক মৃত্যুপুরীতে। অরণ্যের ভেতর থেকে ভেসে আসতে থাকে আর্তনাদ, চিৎকার, আবার কখনো এক মোহময়ী হাসির আওয়াজ। গ্রামের মানুষরা বিশ্বাস করত ওই অরণ্যে এক অভিশপ্ত আত্মার বাস, যে তার মোহময়ী হাসি দিয়ে মানুষকে বশ করে অরণ্যের গভীরে নিয়ে যায়। তারপর তাদের আর কোনো খোঁজ পাওয়া যায় না। এই গ্রামের একমাত্র পোস্ট অফিসের পোস্টমাস্টার হয়ে অনিমেষ 2 সপ্তাহ হলো এইখানে এসেছে। সেছাড়াও নিশীথ নামের আরও একজন রয়েছে এই পোস্ট অফিসে। সে এই গ্রামেরই ছেলে। তার কাজ ছিল গ্রামে ঘুরে ঘুরে চিঠি বিলি করা। অনিমেষ ইদানিং লক্ষ্য করছিল সন্ধে নামার অনেক আগেই নিশীথ বাড়ি চলে যেত। তাই সে একদিন নিশীথকে এই বিষয়ে জিজ্ঞেস করলেই সে বলে ওঠে, সাহেব, আপনি তো সবে কিছুদিন হলো এই গ্রামে এসেছেন, তাই এই গ্রামের অনেক কিছুই আপনি জানেন না। আসলে আমাকে গ্রামের প্রান্তে থাকা অরণ্যের ভেতর দিয়ে বাড়ি যেতে হয়, তাই সন্ধ্যের আগেই ওই অরণ্যের রাস্তা পেরোতেই হবে, না হলে বিপদ হবে। সন্ধে নামতেই অরণ্যের মধ্যে শুরু হয় আত্মাদের আনাগোনা। তাদের হাতে পড়লে নির্ঘাত মৃত্যু। এর আগে যারা তাদের হাতে পড়েছে সবাই বেঘরে মরেছে। তার এই কথা শুনে অনিমেষ ভাবল, গ্রামের ছেলে কুসংস্কারে বিশ্বাসী, তাই এই নিয়ে তাকে আর বেশি কিছু জিজ্ঞেস করল না। এইভাবেই কেটে যায় আরও 3 মাস। গ্রামবাসীদের মুখ থেকে ওই অভিশপ্ত অরণ্যের বিষয়ে অনিমেষ সব কিছুই আস্তে আস্তে জানতে পারে। তবে সে এইসব কিছুই বিশ্বাস করত না। তখন ডিসেম্বর মাসের শেষ, শীতটা জাঁকিয়ে পড়েছে। গ্রামাঞ্চলে সন্ধেও ঝুপ করে নেমে আসে। সকালে অফিসে বসে অনিমেষ নিজের কাজ করছিল। এমন সময় নিশীথ হন্তদন্ত হয়ে অনিমেষের ঘরে ঢুকে জানালো তার মায়ের প্রচণ্ড শরীর খারাপ, এখনই শহরের হাসপাতালে নিয়ে যেতে হবে, তাই সে আজ কোনো চিঠি বিলি করতে পারবে না। এদিকে ওই দিন ছিল শনিবার, এরপর 3 দিন ছিল টানা ছুটি, তাই চিঠিগুলো গ্রামে বিলি করা অত্যন্ত জরুরি ছিল। এদিকে নিশীথও চলে গেছে, তাই আর আজ কোনো উপায় না দেখে অনিমেষ ঠিক করলো সে নিজেই আজ যাবে চিঠি বিলি করতে। তাই আর দেরি না করে পোস্ট অফিস বন্ধ করে অনিমেষ তার সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল চিঠি বিলির উদ্দেশ্যে। গ্রামের সব রাস্তা তার চেনা ছিল না, তাই সমস্ত চিঠি বিলি করতে প্রায় সন্ধে হয়ে যায়। যেহেতু তাকে পোস্ট অফিসে আবার ফিরে আসার জন্য ওই অরণ্যের মধ্যে দিয়ে আসতে হবে, তাই গ্রামবাসীরা তাকে যেতে বারণ করে, তাদের বাড়িতে রাতটা কাটানোর কথা বলে। কিন্তু অনিমেষ গ্রামবাসীদের এই কুসংস্কার অন্ধবিশ্বাসে বিশ্বাস করতে চায়নি। তাই সে ঠিক করলো এই ভরা সন্ধ্যায় সে ওই অরণ্যের ভেতর দিয়ে অক্ষত অবস্থায় ফিরে গ্রামবাসীদের কুসংস্কার ভেঙে ফেলবে। তখন প্রায় সন্ধ্যে 7টা। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। সাইকেলে লাগানো টর্চের ক্ষীণ আলো নিয়ে অনিমেষ অরণ্যের মধ্যে প্রবেশ করল। তবে অরণ্যের ভিতরে প্রবেশ করতেই সে বুঝতে পারল হঠাৎই যেন অরণ্যের পরিবেশ পুরোই পাল্টে গেছে। কিছুক্ষণ আগে অরণ্যের ভিতরে যে নিস্তব্ধতা ছিল তা এখন আর নেই। চারিদিক থেকে অজানা প্রাণীদের ডাক ভেসে আসতে থাকলো। অরণ্যের ভিতরে বইতে থাকা বাতাসের গতিবেগ যেন হঠাৎই বেড়ে গেল। অনিমেষের মনে হলো হয়তো ঝড় শুরু হবে, তাই সে সাইকেলের গতি আরও বাড়িয়ে দেবার চেষ্টা করতে থাকলো। কিন্তু তার যেন মনে হতে থাকলো কোনো এক শক্তি পেছন থেকে তার সাইকেলটিকে টেনে ধরে রেখেছে। তার সাইকেলের গতি দ্রুত কমে যাচ্ছে। হঠাৎ করেই অরণ্যের পরিবেশ যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠল। ঝড়ের গতিবেগ প্রচণ্ড বেড়ে গেল। চারদিক থেকে আর্তনাদ, হাসির আওয়াজ ভেসে আসতে থাকলো। কিছু আবছা ছায়ামূর্তির ফিসফিসের আওয়াজ অনিমেষ যেন শুনতে পেল। সে বুঝতে পারল খারাপ কিছু হতে চলেছে। সে নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে।
প্রচণ্ড বাতাসের কারণে অরণ্যের মধ্যে থাকা গাছগুলি প্রায় মাটির সাথে নুয়ে পড়তে থাকে। হঠাৎ এমন সময় এক দমকা হাওয়া অনিমেষকে সাইকেল শুদ্ধ উড়িয়ে নিয়ে যেতে থাকলো। অনিমেষ প্রচণ্ড ভয়ে চিৎকার করতে থাকলো, না 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 না। সেই প্রচণ্ড ঝড় অনিমেষকে নিয়ে ফেলল এক পুরনো পরিত্যক্ত মন্দিরের সামনে। অনিমেষ মাটি থেকে উঠে নিজের গা থেকে ধুলো ঝাড়তে ঝাড়তে সামনে তাকাতেই দেখল তার সামনে একটা প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ। যেন কোনো এক অশুভ শক্তি ওই মন্দিরের ওপর ধ্বংসলীলা চালিয়েছে। হঠাৎ মন্দিরের পাশের ঝোপ থেকে এক অদ্ভুত শব্দ এলো, যেন কেউ হালকা গলায় হাসছে। অনিমেষ সেদিকে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। সে ভাবল হয়তো সেটা তার মনের ভুল। তবে সে বুঝতেই পারেনি তার চারপাশে অদৃশ্য কিছু ছায়া তাকে লক্ষ্য করছে। হঠাৎই আকাশ আবার কালো হয়ে এলো, হাওয়ার গতিবেগ আরো বেড়ে গেল। চারদিক থেকে অসংখ্য আর্তনাদ ভেসে আসতে থাকলো। না, কে কে কে! অনিমেষ চিৎকার করে পিছিয়ে গেল। ঠিক তখনই অনুভব করলো কেউ তার ঘাড়ের ওপর এক ঠান্ডা নিঃশ্বাস ফেলছে। অনিমেষ প্রাণ বাঁচানোর জন্য ওখান থেকে দৌড়তে শুরু করলো। কিন্তু অরণ্য যেন তার সকল রাস্তা বন্ধ করে দিয়েছে। প্রতিটা বাঁক তাকে নিয়ে যাচ্ছে আরো গভীরে, আরো অন্ধকারে। একসময় সে ক্লান্ত হয়ে মাটিতে পড়ে গেল। ঘাড় ঘুরিয়ে দেখল এক নারীর অবয়ব তার সামনে দাঁড়িয়ে আছে। তার মুখের অর্ধেকটা গলে গেছে এবং সেখান থেকে তার ভয়ঙ্কর কঙ্কালসার মুখ দেখা যাচ্ছে। ধীরে ধীরে সে অনিমেষের আরো কাছে এগিয়ে আসতে থাকলো। এরপর অনিমেষের এক তীব্র চিৎকারে ঘুমিয়ে থাকা অরণ্য যেন কেঁপে উঠল। পরদিন সকালে অনিমেষের ভাঙা সাইকেলটি পাওয়া গেল পোস্ট অফিসের পাশে। তাতে রক্তের দাগ লেগেছিল, কিন্তু অনিমেষের কোনো খোঁজ আর পাওয়া গেল না। গ্রামবাসীদের বুঝতে বাকি রইল না যে অনিমেষের সাথে ঠিক কি হয়েছে। তাই সবাই মিলে অনিমেষকে খোঁজার জন্য অরণ্যের ভেতর গেল। তবে সেখানে তারা অনিমেষের মোবাইল ফোনটি ছাড়া আর কিছুই পেল না। এমনকি সেই পরিত্যক্ত মন্দিরের কোনো চিহ্নও তারা দেখতে পেল না। হয়তো ওই অভিশপ্ত আত্মা মন্দিরের সাথে অনিমেষকেও তার জগতে নিয়ে গেছে। হয়তো আবার নতুন কোনো শিকার পেলে সেই আত্মা ও সেই অভিশপ্ত মন্দির আবার ফিরে আসবে।